ঘড়িতে বাজে সকাল 7টা। বারান্দায় আরাম কেদারায় বসে ব্যোমকেশ প্রভাতী সংবাদ পত্রিকার দিকে নিমগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আজকে চা কি পাওয়া যাবে নাকি আজকে সকালটা বিনা চাই অতিবাহিত করতে হবে? রান্নাঘর থেকে শোনা যায় এক তীক্ষ্ণ চিৎকার। শুনে ব্যোমকেশের আর বুঝতে বাকি থাকে না যে তার সকাল সকাল তার এহেন কথা বাড়িতে কিঞ্চিত বিদ্রোহের আভাস দিচ্ছে। বলি, বাড়িতে যে আরও কাজ থাকে সেই ব্যাপারে তো তোমার কোনো খেয়ালই নেই। আমাকেও না ভগবান মাত্র 2 হাত দিয়েই পাঠিয়েছে, তাই সময় তো একটু লাগবেই। সকাল সকাল সত্যবতীর রুদ্র রূপ বেশ ভালো করেই উপভোগ করে ব্যোমকেশ। সত্যবতীর এহেন রুদ্র রূপ দেখে ব্যোমকেশের মনে আনন্দ মেঘ অবাধ বিচরণ করে। আরে আমি তো সেই কথা বলিনি, তবে সকাল সকাল চা পেলে বেশ শান্তি পাই এই তৃষ্ণার্ত মনটা। আমি বারান্দায় পা দিতে দিতে বলে উঠি, কি ব্যাপার, সকাল সকাল পাখির মতো কিচিরমিচির সুর ভেসে আসছে? সত্যবতী অভিমান মেশানো কণ্ঠে বলে ওঠে, আসলে ঠাকুরপো, কি বলো তো, ওই কেউ কেউ ভাবে যে ভগবান আমাকে অন্য মানুষদের চেয়ে না হাত পা আরও 2 করে বেশি দিয়েছে, তাই সবসময় আশা করে যে যখন যেটা চাইবে তখন সেটা মুখের গোড়ায় এনে দিতে হবে, আর একটু দেরি হলেই মহাভারত অশুদ্ধ হয়ে যায় কিনা তাই। ব্যোমকেশ নিরপরাধ দৃষ্টি নিয়ে বলে উঠল, আমি কিন্তু তোমাকে তেমন কিছুই বলিনি, শুধু তোমার দেরি হচ্ছিল তাই আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। তুমি কি বলতে চেয়েছো আর কি বলেছো আমি সবই বুঝতে পারি, তাই আমার সাথে বেকার চালাকি করতে যেও না। সত্যবতীর কথা শুনে বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারলাম আবহাওয়ার গতিক ভালোর দিকে নেই। আমি বলে উঠলাম, আহা ঠিক আছে, তুমি এখন এসব কথা বাদ দাও, দাও দাও দেখি আমার চাটা দাও। সত্যবতী চায়ের ট্রে থেকে আমাকে চা দিতে দিতে বলল, আমার বিন্দুমাত্র ভুল যখন তার মনে বিরোধ সৃষ্টি করে তখন তার কি উচিত নয় একদিন নিজে সমস্তটা পর্যবেক্ষণ করা? কি বলো ঠাকুরপো? সত্যবতীর কথা শুনে বেশ ভালোই বুঝতে পেরেছি যে সত্যবতী চায় ব্যোমকেশ একদিন রান্নাঘরের দায়িত্ব নিক। বেশ ভালো করেই বুঝতে পারলাম এখনই প্রসঙ্গ পরিবর্তন না করলে সত্যবতীর রাগ বেড়েই যাবে। তাই আমি বলে উঠলাম, আচ্ছা এখন এসব বাদ দাও না, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, তা এরকম অবস্থায় কোথাও ঘুরে টুরে এলে হয় না? আমার এই বক্তব্য যে আগুনে জলের পরিবর্তে ঘি হয়ে মিশবে সেটা আমার ধারণার বাইরে ছিল। সত্যবতী আমার কথা শোনা মাত্রই বলল, হ্যাঁ তাই তো, বেশ ভালো কথা মনে করালে তো। কি গো, এবার শীতে কোথাও যাব তো, নাকি সারা বছরের মতো ওই বাড়িতেই বসে থাকবো? ব্যোমকেশ বেশ উৎসাহী হয়ে বলে উঠল, হ্যাঁ সত্য, বেশ ভালোই বলেছ, বাড়িতে থাকাই ভালো। বাইরে গেলে কখন হুট করে ঠান্ডার কারণে সর্দি কাশি শিকার হতে হবে তার নেই ঠিক। তার চেয়ে বরং বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া যেতেই পারে। কি বলো অজিত? আমি আর কি বলবো সেটাই অনুধাবন করতে পারলাম না। আমি হতবাকের মতো ব্যোমকেশের কথা শুনছি আর সত্যবতীকে দেখছি। ওর মুখশ্রী ক্রমেই অগ্নিমূর্তি ধারণ করেছে, যেন আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হতে চলেছে। আমার সন্দেহকে সঠিক করেই সত্যবতী বলে উঠল, আমার আগে থেকেই বুঝে যাওয়া উচিত ছিল যে তোমার মতো বেরসিক মানুষ কোথাও যেতেই চাইবে না। আমার বলাটাই বেকার। আমি তো এটাই ভুলে গিয়েছিলাম যে আমার গোয়েন্দা স্বামী সব সময় তার কেস নিয়েই ব্যস্ত থাকেন। পরিবারকে সময় দেবে এই বিষয়ে তার ফুরসত কই। কথাটা বলেই সত্যবতী মুখ ঘুরিয়ে হন হন করে রান্নাঘরের দিকে অগ্রসর হতে লাগলো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দম্পতির মধুর কলহ উপভোগ করছিলাম। এই সব ভাবছি, হঠাৎ আমার ভাবনায় ছেদ ঘটিয়ে ব্যোমকেশ বলল, তোমার কি এখনই এই ঘুরতে যাওয়ার কথাটা না বললেই হচ্ছিল না অজিত? এমনি ছুটেছিল আরো ছুটিয়ে দিলে, যদিও শুরুটা আমিই করেছিলাম। এই বলে ব্যোমকেশ একটা সিগারেট জ্বালিয়ে টান দিতে থাকলো। আমি নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে ব্যোমকেশ আমার দিকে সিগারেট দেখিয়ে বলে, কি হবে নাকি একটা? না না, আমার লাগবে না, তুমিই খাও বরং।
আমি বাইরের পরিবেশ প্রত্যক্ষ করছি আর ব্যোমকেশ মনের সুখে সিগারেট নিয়ে খবরের কাগজ দেখছে। ইতিমধ্যে আমাদের নীরবতা ভেঙে পাশে থাকা টেলিফোনটা টুং টুং করে বেজে উঠল। ব্যোমকেশ রিসিভারটা হাতে তুলে নিয়ে হ্যালো বলতে গিয়েও থমকে গেল। হ্যালো, হ্যাঁ। ব্যোমকেশের মুখ মুহূর্তের মধ্যেই ভিন্ন আকার ধারণ করল, যেন চিন্তার কালো মেঘ তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। কপালে ভাঁজ স্পষ্ট। ব্যোমকেশ আবারও বলে উঠল, হ্যালো, শুনুন, আপনি কে আমাকে বলুন। কিসের সাবধান? হ্যালো, হ্যালো, শুনছেন? হ্যালো। মুহূর্তের মধ্যেই ফোনটা কেটে গেল। ফোনটা যে সাধারণ ফোন ছিল না সেটা বোধগম্য হতে আমার বিশেষ সময় লাগলো না। খুব কৌতূহল নিয়েই আমি ব্যোমকেশকে বললাম, কি হয়েছে ব্যোমকেশ? কে ফোন করেছিল? কি বলল? কোনো খারাপ কিছু নাকি? কে করেছিল সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়, তবে এটুকু বুঝতে পারছি এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। কিন্তু সেই উদ্দেশ্যটা কি আমাকে খুঁজে বার করতেই হবে অজিত। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতে পারলাম না। একটু পরিষ্কার করে বলো আসল ঘটনাটা কি, তাহলে বুঝতেও আমার সুবিধা হবে। আমি ফোনটা ধরে হ্যালো বলতে যাব, ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা পুরুষালী কণ্ঠ, ওই বছর 50-এর কোনো ভদ্রলোকের হবে, এই যা শুনে মনে হলো। লোকটি বলল, আসবেন না, আপনার আসার কোনো প্রয়োজন নেই, আপনি না আসলেই ভালো, দূরে থাকুন। এইটা বলেই ফোনটা কেটে দিল। আমি কিছু বোঝার আগেই সবটা হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটা কার আর কেনই বা এই কাজটা সে করলো? শীতের সকালটা এইভাবে রহস্যের স্বাদ নিয়ে শুরু হবে সেটা আমার কল্পনাতেও ছিল না। আমার মনেও এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। ফোনটা কে করেছিল আর কেনই বা এরকম কথা বলল সে ফোন করে? দুপুরের আহারটা বেশ ভালো মতোই হয়েছে। মনে হলো খাওয়া দাওয়ার পর একটু শীতের রোদে রৌদ্রসিক্ত হলে মন্দ হয় না। সেই উদ্দেশ্য নিয়েই বারান্দার দিকে অগ্রসর হলাম। বারান্দায় প্রবেশ করে দেখলাম ব্যোমকেশ চোখ বন্ধ করে একাগ্র মনে কিছু চিন্তা করছে। ফলে বারান্দায় আমার আগমন ঘটেছে সেটা ব্যোমকেশের অগোচরে। ব্যোমকেশের সামনে থাকা চেয়ারটা টেনে নিয়ে বসলাম। ব্যোমকেশ এবার চোখ খুলে তাকালো। বোধ করি আমার চেয়ারের শব্দ তার ভাবনায় বাধা প্রদান করেছে। আমি বলে উঠলাম, কি ব্যোমকেশ, কিছু বুঝতে পারলে সকালে ওই ঘটনাটার বিষয়ে? না না, এইটুকু সময়ের মধ্যে কি করেই বা জানবো বলো? আর তাছাড়া বাড়িতে এইভাবে আরামকে দাঁড়ায় বসে আজ পর্যন্ত কি কোনো রহস্যের সমাধান করতে পেরেছি নাকি? ব্যোমকেশের কথায় আমাকে নিজেরই কিছুটা বোধহীন বলে মনে হলো। সত্যি তো, বাড়িতে এভাবে বসে থেকে কিভাবেই বা সকালের ঘটনার গভীরতা সম্পর্কে জানা যাবে? সত্যি মাঝে মাঝে এমন অবান্তর কথা বলি যে নিজেই অপ্রস্তুত হয়ে যাওয়ার জোগাড় হয়। সত্যবতী ঘরে সেলাই নিয়ে বসেছিল। ঘরে থাকা টেলিফোন সশব্দে বেজে ওঠে। সত্যবতী রিসিভারটা তুলে নেয়। তারপর ওকে বলতে শোনা যায়, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এটা ওনারই বাড়ি, আমি ওনার স্ত্রী বলছি। ঠিক আছে, আমি দিচ্ছি, আপনি কথা বলে নিন। সত্যবতীর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ ফোন করে ব্যোমকেশকে চাইছে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো আর আমি তার সাথেই বলে উঠলাম, কি অদ্ভুত আজকের দিনটা। সকালে এইখানে টেলিফোনে আরেকটা ফোন, আবার দুপুরে ঘরে টেলিফোন থেকে আরেকটা ফোন। যাও, কে ফোন করেছে যাও দেখো। ব্যোমকেশ ঘরে চলে গেল। ব্যোমকেশের সাথে আমিও ঘরে প্রবেশ করলাম। সত্যবতী বলে উঠল, এই নাও ধরো, তোমাকে একজন চাইছে, মনে হয় কিছু কথা বলার আছে তার, তুমি বলে নাও। এই বলে সত্যবতী ঘর থেকে প্রস্থান করল। সকালের কারণে রাগটা বোধহয় এখনো বেশ কিছুটা আছে, যেটা সত্যবতীর মুখভঙ্গিতে স্পষ্ট ছিল। সত্য হতেই কাছ থেকে রিসিভারটা নিয়ে ব্যোমকেশ বলে উঠল, হ্যালো, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? এই কথাটা বলেই ব্যোমকেশ চুপ করে যায় এবং মন দিয়ে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির বক্তব্যকে আত্মস্থ করতে থাকে।
বেশ কিছু মুহূর্ত পরে আবারও ব্যোমকেশ বলে, আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে এটা আত্মহত্যা বলেই সবার মনে হলেও আপনার তা মনে হচ্ছে না, এবং তাই আপনি আমার সাহায্য চাইছেন। বেশ। ফোনের ওপাশে থাকা ব্যক্তি প্রত্যুত্তরে আরও কিছু বলে এবং তারপরেই ব্যোমকেশকে বলতে শোনা যায়, দেখুন, আমি কেসের জন্য পারিশ্রমিক নিয়ে এটা ঠিক, কিন্তু এখন আপাতত আপনাকে এই বিষয়ে না ভাবলেও চলবে। আগে উদ্দেশ্যের দিকে অগ্রসর হই, তারপর না হয় পারিশ্রমিকের কথা আলোচনা হবে। ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি কতটা কি করতে পারি। এটা বলেই ব্যোমকেশ ফোনটা রেখে দেয়। ফোন রেখে পাশে রাখা চেয়ারে বসে পড়ে আর বলতে থাকে, মানে ব্যাপারটা হচ্ছে সবার ধারণা এটা আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা নয়। কি অদ্ভুত। আমি ব্যোমকেশের কথা শুনে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ব্যোমকেশ? সকালবেলায় যে ফোনটা এসেছিল এটা কি সেই সম্বন্ধীয় কিছু? কখন যে ফোন করেছিল এখনো কি সেই ফোন করেছে? আর তুমি কি বলছো, আত্মহত্যা না খুন? মানে না, সকালবেলায় যে ফোন করেছিল সে নয়, আর সেই সম্পর্কেও কিছুই নয়। এটা একটা অন্য ধরনের ব্যাপার। অন্য কোনো কেস? ধরে নাও তাই। এটা সম্পূর্ণই অন্য একটি কেস। এখন যে ছেলেটি ফোন করেছিল তার বয়স খুবই অল্প, ওই সম্ভবত 22 কি 23 বছরের আশেপাশে। তা বেশ, কিন্তু কি বলতে ফোন করেছিল সে? মানে বাড়ি কোথায় ছেলেটার? নাম কি? ছেলেটার নাম পোখরাজ। তার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, হালি শহরে। কথোপকথনে যেটুকু শুনলাম, সেখানকারই অতি পরিচিত একটি বনেদের বাড়ির বসবাড়ির ছেলে সে। কিন্তু কি কারণে ফোন করেছিল? কে বা আত্মহত্যা করেছে বা খুন হয়েছে কে? ব্যোমকেশ পাশে থাকা বইটা তুলে নিল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, আসলে গত পরশু রাতে ওদের বাড়ির চাকরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবেই সবার ধারণা এটা আত্মহত্যা, কিন্তু ছেলেটির বক্তব্য এটা আত্মহত্যা হতে পারে না। তাই এই মৃত্যুর রহস্যের ভেদের জন্য সে আমাকে স্মরণ করেছে। তাহলে কবে যাচ্ছি আমরা হালি শহর? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে যাওয়া উচিত। আমরা কাল সকালের দিকেই বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের দিকে। তাই ভালো। বেশি দেরি করে তো লাভ নেই, বরং উল্টে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। রাত্রে খাওয়ার জন্য একত্রে বসেছি। আমরা কাল আবার নতুন কেসের জন্য বেরিয়ে যাব এটা জানতে পারার পর থেকে সত্যবতীর মুখে এক রাশ কালো মেঘ বাসা বেঁধেছে। খুব একটা কথাও বলছে না সে। কি করে ওর মুখ থেকে কথা বলানো যায় তার এই প্রচেষ্টারত। আমি আর ব্যোমকেশ খাওয়ার মাঝে আমরা চোখাচোখি করতেই সেটা নজরে আসে সত্যবতীর, আর সেটা দেখেই গলা ঝাঁঝিয়ে ওঠে সত্যবতী। খাওয়ার সময় এত চোখাচোখি যদি করারই হয় তাহলে দুজনে তো একান্তে আহার গ্রহণ করলেই হয়। কেস নিয়ে ভালো মতো আলোচনা করা যায়। এই রকমভাবে সবার সামনে তো এইসব করার কোনো মানেই হয় না, তাই না? ব্যোমকেশ আর আমি দুজনে একে অপরের দিকে বোকার মতো তাকালাম। ব্যোমকেশ বলে উঠল, আরে সত্য, তুমি আবার এসব ঝামেলা করো না দয়া করে। আমারই ভুল হয়ে গেছে। সকালবেলাতে তোমাকে ওভাবে ওরকম বলাটা আমার উচিত হয়নি। ব্যোমকেশের সাথে আমিও বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, রাগ করে থেকো না। ব্যোমকেশ তো বলছে যে ওর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সত্যবতী কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে, আবার তো তোমরা চলে যাবে কাল। আমি খালি প্রেতাত্মার মতো এই গোটা বাড়িতে ঘুরে বেড়াবো। হে প্রাণপ্রিয়া, আমি তোমার মনের বিরহ সম্পর্কে অবগত হয়েছি, কিন্তু তোমাকে তো এটা বুঝতেই হবে যে আমাদের এছাড়া আর কিছুই করার নেই। পরের দিন সকালে সত্যবতীকে বিদায় জানিয়ে আমি আর ব্যোমকেশ রওনা দিলাম। বিদায় দেওয়ার সময় সত্যবতীর অশ্রুসিক্ত নয়নজোড়া আমাদের দৃষ্টিকে অতিক্রম করতে পারেনি কোনোভাবেই। ট্রেনে উঠে বসার জন্য বেগ পেতে বেশি সময় লাগেনি। বসার জায়গা পেয়ে ব্যোমকেশ একটা বই খুলে পড়তে লাগলো। আমি ব্যোমকেশকে বললাম, আমাদের এভাবে চলে আসাটা সত্যবতী ভালোভাবে নেবে না। বেরোনোর সময় চোখটা দেখোনি, জল ভরেছিল। সেটা জানি আমি খুব ভালো করি, কিন্তু পরিস্থিতির কারণে আমাদের যে মানসিকভাবে শক্ত হতেই হয়। কথাটা ব্যোমকেশ কিছু ভুল তো বলেনি। সত্যি তো, গন্তব্যস্থলে পৌঁছানোর পর
আমাদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা সম্পর্কে আমরা অবগত নই, কিন্তু আমাদের মনকে সর্বদা শক্ত রাখতে হবে যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আর সেই পরিস্থিতির জাল থেকে বেরোনোর জন্য। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, পোখরাজের কেন মনে হয় যে তার বাড়ির চাকরের মৃত্যু অস্বাভাবিক, তাকে কেউ খুন করেছে? সে কি এ বিষয়ে কোনো প্রমাণ পেয়েছে যাতে করে এ ব্যাপারে সে জোর দিয়ে বলছে? কথাটা তুমি মন্দ বলনি, তবে এই সব প্রশ্নের উত্তর আমরা তখনই পাবো যখন আমরা এই সমস্ত বিষয়টা নিজের সামনে থেকে উপলব্ধি করতে পারবো। যতক্ষণ না সেটা জানতে আমরা সক্ষম হচ্ছি ততক্ষণ সময়ের ওপরই সবটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। ট্রেন চলেছে আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর আমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে রিক্সা নিলাম। বোস বাড়ি বলতেই রিক্সাগুলো একেবারে বাড়ির সামনে নামিয়ে দিল। নেমে ভালো করে দেখলাম বাড়িটাকে। সামনে বিরাট বাগান, তারপর বাড়ি, 2 তলা বিশিষ্ট বাড়ি। বেশ বনেদি পরিবারের বাড়ি বলেই মনে হচ্ছিল। বাড়ির দারোয়ান বোধ করি জানতো যে আমরা আজকে আসব, তাই গেট খুলে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। ব্যোমকেশের দিকে তাকিয়ে বলে উঠল, আগে আপনি ব্যোমকেশ বাবু, তাই না? হ্যাঁ নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। দারোয়ান বোধহয় জানতো না যে আমি আসলে কে, তাই সে ব্যোমকেশকে প্রশ্ন করলো, আচ্ছা ব্যোমকেশ বাবু, বলছি যে আপনার পাশের ব্যক্তিটি কে বলুন তো? মানে উনার কথা তো আমাকে বলা হয়নি, তাই বলছি আর কি। উনি কি আপনার সাথেই এসেছেন? হ্যাঁ, উনি হচ্ছেন অজিত, আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। তাই আমি যখন যেখানেই যাই না কেন ও আমার সাথে আমার ছায়া হিসেবেই সর্বদা বিরাজ করে। দারোয়ান ব্যোমকেশের কথা বুঝতে পেরে আমাদের দুজনকে ভেতরে যাওয়ার অনুমতি দিল, আর যাওয়ার সময় বলল, আগে ব্যোমকেশ বাবু, আমি কিন্তু জানি আপনারা কেন এখানে এসেছেন। ব্যোমকেশ কিছু বলতেই যাবে, তার আগেই আমাদের সামনে বছর 22-23-এর একটি ছেলে এসে দাঁড়ালো আর বলল, আপনারা এসে গেছেন দেখে খুব ভালো লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। ও দুঃখিত, আমি এখনো আমার পরিচয় দিইনি আপনাদের। নমস্কার, আমি পোখরাজ। ও, তুমি তাহলে আমাকে ফোন করেছিলে এখানে আসার জন্য? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি সেই ব্যক্তি যে আপনাকে ফোন করেছিলাম। আসলে আমি আপনার কথা অনেক শুনেছি, তাই আর কি সাহায্যের জন্য আপনার হাতের প্রয়োজনটা পড়ল। পোখরাজ এবার আমার দিকে দৃষ্টিপাত করে আর সেভাবেই ব্যোমকেশকে জিজ্ঞেস করে, আচ্ছা ব্যোমকেশ বাবু, বলছি ইনি বোধ করি অজিত বাবু, তাই না? আমি না আসলে জানতাম না যে উনি আসবেন, তবে আমার ওনার সাথেও আলাপ করার ভীষণ ইচ্ছা ছিল, তাই ভালোই হয়েছে। পোখরাজের কথায় আমার মুখ থেকে মৃদু হাসি প্রস্ফুটিত হলো। অতঃপর পোখরাজ আমাকে আর ব্যোমকেশকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। বাড়ির বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই সুন্দর। ঢুকে বসার ঘর দেখলাম, সবাই সেখানে দাঁড়িয়ে আছে। পোখরাজ একে একে সবার সাথে আলাপ করিয়ে দিল। বেশ যৌথ পরিবার তাদের। পোখরাজ, তার মা কুহেলি দেবী, বাবা ঘনশ্যামবাবু, ভাই কোহিনূর এবং 2 কাকা ও কাকিমা এবং তাদের ছেলে মেয়ে, সবার সাথে বেশ ভালোভাবেই আলাপ হলো। আলাপ শেষে পোখরাজ বলল, চলুন আপনাদের আমি এবার আমাদের বাড়ির প্রধান আমার দাদু শিবপ্রসাদ বোসের সাথে আলাপটা করিয়ে দিই। আমি এবার প্রশ্ন করলাম পোখরাজকে, আচ্ছা পোখরাজ, তোমার দাদু কি খুব বয়োজ্যেষ্ঠ, না মানে উনি নিজের ঘরেই আছেন, নিচে নেই, তাই আর কি? আরে না না অজিত বাবু, সেরকম কিছু নয়। আসলে দাদুর শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, আর যেহেতু আমাদের সুগন্ধি দ্রব্যের ব্যবসা, তাই দাদু আর ফ্যাক্টরিতে যান না, আর বাবা কাকাদের মধ্যে সব দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আর সদ্য দাদুর 2 বার হার্ট অ্যাটাকও হয়ে গেছে, তাই দাদু আর বেশি ঘর থেকে বের হন না আর কি। কথা বলতে বলতে আমরা শিবপ্রসাদ বাবুর ঘরের সামনে চলে এলাম। পোখরাজ আগে ঘরে ঢুকলো, তারপর আমরা। ভদ্রলোকটির বয়স 60 থেকে 65-র মধ্যে হবে। বেশ ভালো চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি চশমা ভেদ করে আমাদের সাথে দারুণভাবে সংযোগ স্থাপন করে। পোখরাজ এগিয়ে গিয়ে বলল, দাদু ভাই দেখো,
ব্যোমকেশবাবু আর অজিতবাবু এসেছেন। আমি বলেছিলাম না ওনারা আসবেন, দেখো ঠিক এসেছেন। এইবার রামু কাকা সঠিক বিচার পাবে। ও ব্যোমকেশবাবু, রামু কাকা বলতে আমাদের বাড়িতে যিনি মারা গেছেন, সবার কাছে যিনি চাকর, কিন্তু আমার কাছে উনি আমার দ্বিতীয় পিতার মতো। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ভদ্রলোককে নিজের পরিচয় দিল। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমি আপনাদের বাড়িতে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুর রহস্যের পর্দাফাশ করার উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছি। আমি আশা করব প্রয়োজন বললে আমি যদি সাহায্য চাই আপনি নির্দ্বিধায় আমাকে সাহায্য করবেন। শিবপ্রসাদবাবু ধীরে ধীরে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। আমার বড় নাতি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ প্রকৃতির, তাই ও আপনার মতো মানুষকেই নিয়ে এসেছে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আপনার আমার পক্ষ থেকে যা সাহায্যের প্রয়োজন হবে তা আপনি অবশ্যই লাভ করবেন। ব্যোমকেশ আর আমি শিবপ্রসাদবাবুর কাছ থেকে বিদায় নিয়ে পোখরাজের সাথে ঘরে ফিরে আসি। ব্যোমকেশ পোখরাজকে বলে, আচ্ছা পোখরাজ, যেই ঘরে মৃত্যুটা ঘটেছে তুমি সেই ঘরটা আমাকে দেখাতে পারবে? আমি একবার ওই ঘরটা দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আমি জানতাম যে আপনি ঘরটা দেখতে চাইবেন, তাই আমি ওই রামু কাকার মৃতদেহ ঘর থেকে নিয়ে যাওয়ার পরেই ঘরটা তালা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, বেশ ভালোই করেছো, তবে চলো যাওয়া যাক। পোখরাজ নিজের পকেট থেকে একটা চাবি বের করে নিল, নিচের তলায় একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। পোখরাজকে অনুসরণ করে আমরা ওই ঘরের সামনে গেলাম। পোখরাজ ঘরের তালাটা খুলল, খুলে বলল, এই যে এইটা আমার রামু কাকার ঘর। গত পরশু রাত্রে এই ঘরেই আমার রামু কাকা আমাকে একেবারে একা করে দিয়ে চলে যায়। ব্যোমকেশ আর আমি ঘরে ঢুকে ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। এরই মাঝে ব্যোমকেশ প্রশ্ন করে, আচ্ছা পোখরাজ, তুমি বলছিলে যে সবাই বলছে এটা আত্মহত্যা। আচ্ছা, আত্মহত্যার মতো কি কিছু হয়েছে? আসলে ব্যোমকেশবাবু, আমরা রামু কাকাকে দেখতে পাই ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এতে সবার ধারণা যে রামু কাকার মৃত্যু তার নিজের ইচ্ছাতেই হয়েছে, এটা কোনো খুন নয়। ব্যোমকেশ পোখরাজের কথার প্রত্যুত্তরে কিছু বক্তব্য আর রাখল না। এরপর পোখরাজ বলল, ব্যোমকেশবাবু, অজিতবাবু, আমার আপনাদের দুজনকে কিছু বলার আছে। আশা করছি আপনারা হতাশ হবেন না কথা শুনে। আমি বললাম, আরে না না, হতাশ হওয়ার কিছু নেই। তুমি তোমার মনে যা কথা আছে ব্যোমকেশকে খুলে বলো। আসলে আমার সাথে এই বিষয় নিয়ে আমার বাড়ির অনেকেরই বিরোধিতা হয়েছে, তাই অনেকেই পছন্দ করছেন না যে আপনারা এখানে এসেছেন। হয়তো আপনাদের সঙ্গে তারা এখনো পর্যন্ত সেইরূপ কোনো আচরণ করেননি, কিন্তু পরবর্তীতে কীরূপ আচরণ তারা করবেন সেই বিষয়ে তো আমার পক্ষে এখন কিছু বলা সম্ভব নয়। তবুও আপনাদের এই কথাটা বলে রাখা বলে আমার কর্তব্য মনে করলাম। সেটা কোনো ব্যাপার না, এরকম ঘটনার সম্মুখীন এর আগেও বহুবার আমাদের হতে হয়েছে। তুমি একটা কাজের জন্য আমাদের ডেকেছো এবং আমি আমার বন্ধু যথাসাধ্য চেষ্টা করব সেই কাজটাকে সফল করার। এতে যদি তারা আমাদের সাহায্য করে ভালো, আর না করলে সেটা আমাদের দুর্ভাগ্য। এই নিয়ে চিন্তা করে তো আর কোনো লাভ নেই। পোখরাজ, আমি, ব্যোমকেশ সবাই নিচে এলাম। পোখরাজের মেজ কাকা হরনাথবাবু বোধহয় ব্যোমকেশকে বেশ পছন্দ করেন না, তাই তিনি ব্যোমকেশকে বললেন, ব্যোমকেশবাবু, আপনি পোখরাজের কথায় এসেছেন সেটা খুব ভালো কথা, সেটা আপনার কাজ। কিন্তু আমি আশা করব আপনার কাজের জন্য আমার বাবার শরীরের কোনো পরিবর্তন ঘটবে না। দেখুন হরনাথ বাবু, আমি বুঝতে পারছি আপনি আপনার বাবার জন্য বেশ উদ্বিগ্ন, কিন্তু বিশ্বাস করুন আমি প্রয়োজনের বাইরে একটিও বাড়তি কথা উল্লেখ করি না। সেটা আমার ধর্মবিরুদ্ধ। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি আশা করব আপনারা সবাই সাহায্য করবেন। যদি সাহায্য করেন তাহলে তো ভালোই, না হলে রহস্যের উদ্ঘাটন আমার একার পক্ষে করা সম্ভব হবে না। চলুন ব্যোমকেশবাবু, আমি আপনাদের ঘরটা দেখিয়ে দিই।
পরে না হয় সবার সঙ্গে কথা বলে নেবেন। এখন আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন। পোখরাজ আমাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে এলো। ঘরটা বেশ বড়। পোখরাজ বলল, ব্যোমকেশবাবু, এই ঘরটাই আপনাদের থাকার জন্য আমি ঠিক করেছি। আশা করব আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আর হ্যাঁ, আমি আমার মেজো কাকার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে আসলে কি বলুন তো, উনি দাদু ভাইকে নিয়ে না বড্ড চিন্তিত। আপনার প্রশ্নের জেরে যদি দাদু ভাইয়ের কোনো শরীর খারাপ হয়, সেই ভয় থেকেই আপনাকে কিছু কটু কথা তিনি শুনিয়ে ফেলেছেন আর কি। না না, তোমাকে তো চিন্তা করতে হবে না, সবটা আমরা সামলে নেব। আচ্ছা বেশ, তবে তবে এখন আমি আসি। আর কোনো প্রয়োজন পড়লে অবশ্যই জানাবেন। এই বলে পোখরাজ ঘর থেকে বাইরে চলে গেল। ব্যোমকেশ ঘরের বিছানাটায় আরাম করে বসে বলল, আহ, বিছানাটা বেশ তো আরামদায়ক বটে। আরে অজিত, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। ব্যোমকেশ হরনাথবাবুর ব্যবহারে কিছু মনে না করলেও আমি কিঞ্চিত ক্ষুণ্ণ হয়েছিলাম, তাই মনটা ভারাক্রান্ত ছিল। সেটা বুঝেই ব্যোমকেশ আবারও বলতে লাগলো, আরে অজিত, মনে হচ্ছে তোমার মন ঠিক নেই। বোধ করি তুমি হরনাথবাবুর বলা কটু কথাতে একটু বেশি মনোনিবেশ করে ফেলেছ। বাদ দাও ওসব শুনে লাভ নেই। সত্যিই ব্যোমকেশ, তুমি পারো বটে। উনি তোমাকে এতগুলো কথা বললেন, বিনিময়ে তুমি কিচ্ছু বললে না। আমার কিন্তু বেশ রাগ হচ্ছে ভাই। তুমি তো জানো অজিত, অবান্তর কথাকে আমি আমার মনে প্রশ্রয় দিই না। বরং এতেই ভালো হবে এসব কথা ভুলে যাও আর আসল উদ্দেশ্যের দিকে অগ্রসর হও। ব্যোমকেশের কথায় যুক্তি আছে। সত্যি তো, এখন এসব ভেবে নিজের মনকে আঘাত করার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং আসল কাজের দিকেই মনোনিবেশ করা বাঞ্ছনীয়। ব্যোমকেশ আর আমি নিজেদের কথোপকথনে রত ছিলাম। ঠিক সেই সময় পোখরাজের বাবা অর্থাৎ ঘনশ্যামবাবু ঘরের দরজায় এসে উপস্থিত হলেন। বললেন, ভেতরে আসতে পারি ব্যোমকেশ বাবু? আরে হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। এটা তো আপনাদেরই বাড়ি নাকি? আমরা তো কয়েকদিনের অতিথি মাত্র। আপনি সঠিক কথাই বলেছেন, কিন্তু কি বলুন তো, আপাতত এই ঘরটা তো আপনাদেরই, তাই না বলে ঘরে ঢুকে পড়াটা চরম অসভ্যতা বলেই আবার মনে হয়। তো বলুন না, আপনার এখানে আসার কারণ? বিশেষ কিছুই নয়, তবে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছাটা বহুদিনের। আমি অনেক শুনেছি আপনার ব্যাপারে। আপনি অনেক অপরাধীদের শাস্তি দিয়েছেন, অনেক নির্দোষদের ন্যায় পেতে সাহায্য করেছেন। আর সেই রকম একজন মানুষকে প্রত্যক্ষ করার ইচ্ছা আসাটা স্বাভাবিক। সেই কারণেই আমি আপনার কাছে এলাম, আপনার সঙ্গে কিঞ্চিত আলাপচারিতা করব বলে। আপনি কি এখন ব্যস্ত আছেন? না না, ব্যস্ত নেই। আসুন আসুন, বলুন কি জানতে চান আর কি শুনতে চান আমার ব্যাপারে? না, মানে আমি আসলে আপনার এই কেসের রহস্য সমাধানের ব্যাপারে জানতে চাই। মানে আপনি বোঝেন কি করে কে এই অপরাধী, কি করে সবটা বার করেন খুঁজে, আর একেবারে নির্ভুলভাবে সবটা সামলান। দেখুন, আমি সত্যান্বেষী। সত্যকে অন্বেষণ করার প্রচেষ্টা তো আমি করবই, সেটাই তো স্বাভাবিক। আর বাকিটা তথ্য প্রমাণ ও মনোসংযোগের ব্যাপার, এর বেশি কিছু না। কিন্তু আপনি এসব জেনে কি করবেন? না না, আমি তো এমনি জানতে চাইলাম। আচ্ছা, আমি এখন আসি, হ্যাঁ, পরে আপনার সঙ্গে না হয় কথা হবে। এই বলে ঘর থেকে উনি দ্রুত প্রস্থান করলেন। আমি ব্যোমকেশকে বললাম, বাহ ব্যোমকেশ, পোখরাজের বাবাও বেশ চমৎকার মানুষ তো, কত আগ্রহী তোমার ব্যাপারে। একটা কথা নিশ্চয়ই জানো, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখো, ঘনশ্যামবাবুর বেশি আগ্রহী না আবার ওনার কাল হয়ে দাঁড়ায়। তার মানে কি বলতে চাইছো? এসব কিছুর মধ্যে ঘনশ্যামবাবুর হাত থাকলেও থাকতে পারে। অস্বাভাবিক তো কিছুই নয়, নিশ্চয়ই হতে পারে। তবে কারোর সম্পর্কে ঠিকঠাকভাবে না জেনে এরকম মন্তব্য করা উচিত না। সন্ধেবেলা ব্যোমকেশ সবাইকে বলে যে আলাদা আলাদাভাবে তাদের সাথে কথা বলবে, তাই সবাই যেন যথাসময়ে উপস্থিত থাকে। প্রথমে ব্যোমকেশ আর আমি যাই বাড়ির প্রধান অর্থাৎ শিবপ্রসাদ বাবুর কাছে।
ওনার কাছে গিয়ে ব্যোমকেশ বলে, আমাকে আপনার কাছে আরও একবার আসতেই হলো। আসলে তদন্তের ব্যাপারে আপনার সাহায্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনার কথা অনুযায়ী আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব। আমি যতটা জানি বা আমার যা মনে হয় সেটাকে আপনাকে অবশ্যই জানানো উচিত। বেশ, আপনি তো জানেন আমি কেন এখানে এসেছি। আপনার বাড়ির কাজের লোক রামচরণের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য। এই মৃত্যুর ব্যাপারে আপনার কি বক্তব্য? রামু আমাদের বাড়িতে প্রায় 14-15 বছর ধরেই আছে। আমাদের যথেষ্ট মেনে চলে এবং আমরা যথেষ্ট তাকে ভালোই বাসি। কিন্তু হঠাৎ করে কেন যে এইভাবে চলে গেল সেই বিষয়ে আমি অবগত নই। বিশ্বাস করুন, আমরা যদি জানতাম যে রামুর মনে বিষাদের সৃষ্টি হয়েছে তাহলে তার পাশে অবশ্যই থাকতাম। দেখুন, আপনার বড় নাতি পোখরাজের কথা অনুযায়ী এটা নাকি খুন, আত্মহত্যা নয়। আপনারও কি ঠিক তাই মনে হয়? দেখুন, যতটা আমি শুনেছি রামুর মৃতদেহ সবাই দেখেছে ঝুলন্ত অবস্থাতেই, তাই সেদিক থেকে দেখতে গেলে এটা আত্মহত্যাই হবে। কিন্তু আমার বড় নাতি বুদ্ধিমান, বিচক্ষণ ছেলে, তাই ও যখন বলছে যে এটা খুনের ব্যাপার, আমি একেবারেই হালকাভাবে নিতে পারিনি সেটা। আর তার জন্যই আপনার এই বাড়িতে আসা। এবার বাকিটা আপনাদের হাতে, দেখুন কি করবেন। তবে এটুকু বলবো, যদি সত্যি রামু খুন হয়ে থাকে খুনিকে বের করুন এবং যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আপনি চিন্তা করবেন না, খুন যদি হয়ে থাকে খুনি যেখানেই থাকুক না কেন আমি তাকে সবার সামনে ঠিক নিয়েই আসব। ধন্যবাদ আপনার সাহায্যের জন্য। এরপর আমি আর ব্যোমকেশ বেরিয়ে এলাম। আমি জিজ্ঞাসা করলাম, এবার তুমি কার সাথে কথা বলবে? এবার কথা বলবো তার সাথে যার মাধ্যমে আমাদের এই বাড়িতে আসা, অর্থাৎ পোখরাজের সাথে। কারণ একমাত্র ওরই মনে হয়েছে এটা খুন, আত্মহত্যা নয়। তাই আগে ওর মনে হওয়ার কারণটা জানা দরকার। ব্যোমকেশ পোখরাজকে নিজের ঘরেই ডেকে পাঠায়। পোখরাজ এসে বলে, হ্যাঁ বলুন ব্যোমকেশবাবু, আপনি কি জানতে চান? আমি আসলে এটাই জানতে চাই যে তোমার কেন মনে হচ্ছে রামচরণের মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু নয়, তাকে কেউ খুন করেছে। আর তুমি এত বিচলিত কেন ওনার ব্যাপারে? দেখুন ব্যোমকেশবাবু, আমি আপনাকে আগেও বলেছি যে রামু কাকা আমার দ্বিতীয় পিতার মতো। ছোটবেলা থেকে উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তাই যেমন আমার কিছু হলে উনি খুব ভালোভাবে বুঝতে পারতেন, ঠিক তেমনই ওনার কিছু হলেও আমি সেটা অনুধাবন করতে পারতাম। ছোটবেলা থেকেই মায়ের শাসন, বাবার শাসন সবের হাত থেকে বেঁচেছি ওই রামু কাকার জন্যই। তাই তার মৃত্যু এত সহজে মেনে নেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব নয় ব্যোমকেশবাবু। ব্যোমকেশ এতক্ষণ চুপ করে পোখরাজের বলা কথাগুলো মন দিয়ে শুনছিল। কথা শেষ হতেই ব্যোমকেশ বলল, আচ্ছা পোখরাজ, তুমি তো বললে তুমি তোমার রামু কাকার সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করে থাকতে। তাই ওনার কি কোনো পরিবর্তন ঘটেছিল? এমন কিছু পরিবর্তন যা তোমার নজর কেড়েছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, সত্যি রামু কাকার মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে রামু কাকাকে দেখছিলাম দাদুভাইকে নিয়ে খুব চিন্তা করতে। আর আমি কারণ জিজ্ঞাসা করলে বিশেষ কিছুই বলতো না, শুধু এটাই বলতো যে দাদুভাইয়ের বয়স হচ্ছে, তাই দাদুভাইয়ের যত্ন যেন করা হয়। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার রামু কাকা তোমার দাদু ভাইয়ের ব্যাপারে চিন্তিত ছিলেন, কিন্তু এই পরিবর্তনটাই বা হতে পারে কি করে? দেখুন, রামু কাকা আমার দাদু ভাইকে, আমাকে, আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে সমানভাবে ভালোবাসতো। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকেই দাদু ভাইয়ের প্রতি তার সংবেদনশীলতা সত্যিই চোখে পড়ার মতো ছিল। মনে হয়েছিল যে দাদু ভাইকে 2 হাত দিয়ে আঁকলে রাখতে পারলে বোধহয় কাকু সবচেয়ে খুশি হতো। ব্যোমকেশ পোখরাজকে বিদায় জানালো এবং আমাকে সাথে করে পোখরাজের বাবা অর্থাৎ ঘনশ্যাম বাবুর সাথে বাক্যালাপ করার জন্য উদ্যত হলো।
পোখরাজের থেকে জানা গেল যে ঘনশ্যামবাবু বই পড়ছে, তাই ব্যোমকেশ ঠিক করলো সে নিজেই যাবে ঘনশ্যামবাবুর সাথে দেখা করতে। ঘরে গিয়ে দেখলাম ঘনশ্যামবাবু একটি বইকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের পায়ের শব্দে তার কাজে বিঘ্ন ঘটল। আরে ব্যোমকেশবাবু, আসুন। আমি জানি আপনি কি জন্য এসেছেন, তবু প্রশ্নগুলো আপনার মুখ থেকে শোনাটাই আমি বেশি পছন্দ করব। বলুন, কি জানতে চান? আপনাদের বাড়ির পুরনো কাজের লোক রামচরণের মৃত্যু সম্পর্কে আপনার কি অভিমত সেটাই জানতে চাই। বেশ, তবে শুনুন। রামচরণ মারা গেছে এটা শুনেই তৎক্ষণাৎ আমরা সবাই রামচরণের ঘরে যাই। গিয়ে দেখি রামচরণের মৃতদেহ ঝুলন্ত অবস্থায়। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু আমার ছেলের তো আবার সব বিষয়ই বাড়াবাড়ি, তাই এই সাধারণ আত্মহত্যাকে তার খুন বলে মনে হচ্ছে। ফলস্বরূপ সে তদন্তের জন্য আপনাদেরকে নিয়োগ করেছে। ঘনশ্যামবাবুর বক্তব্য শোনার পর ব্যোমকেশ আর আমি ঘর থেকে বেরিয়ে চলে এলাম। একে একে ব্যোমকেশ সবার সাথেই কথা বলল। সবার সেই একই বক্তব্য যে এটা নিছক একটা আত্মহত্যা, এছাড়া আর কিচ্ছু নয়। শুধু শুধু সময় অতিবাহিত করছি আমরা। রাত্রি আহারাদি শেষ করার পর নিজেদের ঘরে বসে আছি আর ব্যোমকেশ পায়চারি করছে। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি ব্যোমকেশ, কিছু বুঝতে পারলে এখনো পর্যন্ত? রহস্যের জাল ক্রমশ ঘনীভূত হচ্ছে অজিত। এই মুহূর্তে কিছুই বোঝা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব এই জালকে ভেদ করতেই হবে। আমি আর ব্যোমকেশ নিজেদের মধ্যে কথোপকথনে রত, ঠিক সেই সময় কোথাও একটা চিৎকার ভেসে এলো। তড়িঘড়ি দরজা খুলে বাইরে বেরোলাম। কিছু সময়ের মধ্যেই বুঝতে বাকি রইল না যে আওয়াজটা শিবপ্রসাদ বাবুর ঘর থেকে এসেছে, তাই দৌড়ে সেদিকে গেলাম। ঘরের সামনে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু চিৎকার আসছে। কোনো রকমে দরজা ঠেলাঠেলি করার পর দরজাটা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। লাইট জ্বালতে যা দেখা গেল সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। শিবপ্রসাদ বাবু ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে বিছানায়, গলায় তার মোটা দড়ির ফাঁস। কিন্তু প্রশ্ন হলো, কে এই কাজটা করেছে? পরিস্থিতি আরও জটিল হলে শিবপ্রসাদ বাবুকে সামলানো মুশকিল হয়ে যাবে, তাই ব্যোমকেশ সবাইকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের ঘরে পাঠালো। শিবপ্রসাদ বাবু অত্যন্ত আতঙ্কিত ছিলেন, তাই তাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হলো। ঘরে এসে আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এ কি দেখলাম? আর একটু হলেই তো আজকে সত্যি সত্যি একটা খুন হয়ে যেত। কিন্তু খুনটাকে করবে বলো তো? বাড়ির সবাই তো আমাদের সাথেই ছিল, আর দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই যদি কারোর খুন করারই হয়, সে ঘরে কিভাবে থাকবে? খুন করতে গেলে শুধুমাত্র যে বাড়ির সদস্য হতেই হবে এমন তো কোনো কথা নেই। বাইরের কেউ এই চেষ্টা করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, আততায়ী ঘরে প্রবেশ করলো কোন মাধ্যমে? বেশ কিছুক্ষণ পর ব্যোমকেশ বলল, পেয়েছি, বুঝতে পেরেছি আমি অজিত, বুঝতে পেরেছি কিভাবে আততায়ী ঘরে প্রবেশ করেছে। অজিত, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ওই ঘরের দক্ষিণ দিকে একটা বড় জানালা আছে। আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে ওই আততায়ী ওই জানলা দিয়ে ওই ঘরে প্রবেশ করেছে। অজিত, আমি ওই ঘরটা একবার ঘুরে আসবো, যেই ঘরে রামচরণের মৃতদেহ পাওয়া যায়। এত রাতে তুমি যাবে কিভাবে? আর তাছাড়া ওই ঘর তো তালা বন্ধ। ব্যোমকেশের পর পকেট থেকে একটা চাবি বের করে সেই চাবিটা হাতে নিয়ে বলল, এই যে চাবি, আমি পোখরাজের থেকে আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। যদি আমার ঘরটা একার পর্যবেক্ষণের জন্য প্রয়োজন হয়ে পড়ে, তাই জন্যই আর কি। এখন অনেকটাই রাত, এদিক সেদিক কেউই আর থাকবে না, তাই তুমি দরজাটা লাগিয়ে দাও। ঘুমিও না জানো, আমি এসে যখন দরজায় কড়া নাড়বো তখন তুমি দরজাটা খুলবে। এই বলে ব্যোমকেশ বেরিয়ে যায়। প্রায় 10 মিনিট পর ব্যোমকেশ দরজায় কড়া নাড়ে। তাড়াহুড়ো করে দরজা খুলে দেওয়ার সাথে সাথে ব্যোমকেশ ঘরে ঢুকে দরজাটা আটকে দেয়। বেশ খানিকক্ষণ শ্বাস নেওয়ার পর ব্যোমকেশ পকেট থেকে একটা শিশি বের করে। আমি জিজ্ঞাসা করি, এটা কিসের শিশি ব্যোমকেশ? এটা একটা ওষুধের শিশি সম্ভবত। এই ওষুধ কোনোভাবে রামচরণের খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণেই রামচরণ নিস্তেজ হয়ে পড়েছিল।
পরদিন সকালে ঘুম ভাঙল প্রায় 7:30 নাগাদ। আড়মোড়া ভেঙে উঠে বসতে দেখলাম ব্যোমকেশ বেশ পরিপাটি হয়েই রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, উঠে পড়ে তৈরি হয়েছে যে, কি কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, আমি উঠে পড়েছি, অনেকক্ষণই হলো। যাই একটু বেরিয়ে আসি। তাছাড়া এই বাড়ির আরও একজনের সঙ্গে কথা বলা হয়নি গতকাল, তার সাথেও কথা বলবো। গতকাল কার সাথে কথা বলা হয়নি সেটা জিজ্ঞাসা করায় ব্যোমকেশ জানালো এই বাড়ির বাগান পরিচর্যা করার জন্য যে মালি আছে, ব্যোমকেশ তার সাথে কথা বলতে যাচ্ছে। যাওয়ার সময় ব্যোমকেশ বলল, আমি বেরোচ্ছি অজিত, তুমি আরও খানিকক্ষণ বিশ্রাম করো, ফিরে এসে তোমাকে আমি সবই জানাবো। প্রায় মিনিট 45 পর ব্যোমকেশ ঘরে এলো। তারপর ব্যোমকেশের থেকে আমি যা শুনলাম বা জানতে পারলাম সেই সব বিষয় ভাবনা আমার কল্পনাতেও আসেনি। তারপর আমি আর ব্যোমকেশ ঘর থেকে বেরোলাম। ব্যোমকেশ আর আমি কথা বলতে বলতে ঘনশ্যামবাবুর ঘরের পাশ দিয়ে যাব, এমন সময় দেখলাম ঘনশ্যামবাবু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একজনকে ফোন করলেন। প্রথমবার অপর প্রান্তের ব্যক্তি ফোন ধরলেন না। ঘনশ্যামবাবু ব্যস্ত হয়ে দ্বিতীয়বার ফোন করলেন। এবার ফোনটা রিসিভ হলো। ঘনশ্যামবাবু বলতে থাকলেন, তবে তার গলার স্বর কিছুটা চাপা ছিল। কি ব্যাপার, কখন থেকে ফোন করছি, ফোন ধরছো না কেন? আর এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি ফোন করে সাবধান করেছিলাম, কিন্তু তবুও সেটা কোনো লাভ হয়নি। ঠিক আছে, এখন রাখি, পরে ফোন করবো আবার। এইটুকু বলে ঘনশ্যামবাবু ফোনটা কেটে দিলেন। এতক্ষণ পর্যন্ত আমরা দুজন ওনাকে বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ ব্যোমকেশ আমাকে বলল, অজিত, তোমাকে একটা কাজ করতে হবে। আমি কি করতে হবে জানতে চাইলাম। ব্যোমকেশ বলল, বেশি কিছু না, তবে কিছু মুহূর্তের জন্য তোমাকে ঘনশ্যামবাবুর সাথে আলাপচারিতায় রত হতে হবে, যাতে করে উনি ওনার পরবর্তী কাজে কিছুটা বিলম্ব করেন। আমি কারণ জিজ্ঞাসা করলে ব্যোমকেশ শুধু আমাকে আমার কাজটুকু করতে বলল, আর বাকিটা নাকি আমি পরে জানতে পারবো। ব্যোমকেশের কথা অনুযায়ী আমি ঘনশ্যামবাবুর সাথে কথা বলার জন্য ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘনশ্যামবাবুকে দেখেই মনে হচ্ছিল উনি বেশ বিরক্ত কোনো একটি কারণে। আমাকে দেখে শুকনো হাসি হেসে বললেন, আরে অজিত বাবু, আপনি এখানে যে? ব্যোমকেশ বাবু কোথায়? আমি বললাম, ব্যোমকেশ নিজের ঘরেই আছে। আসলে আমি এখান থেকে পুরো বাড়িটা ঘুরে দেখার জন্যই যাচ্ছিলাম। আপনার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাই আমি আপনার সাথে একটু কথা বলার জন্য এলাম। তা আপনার কি কিছু হয়েছে? না, সেরকম কিছু না। আসলে মনটা একটু খারাপই আছে বলতে পারেন। বাবা যতদিন ভালো ছিলেন ততদিন ব্যবসাটা সবটা উনি সামলাতেন, কিন্তু কিন্তু যবে থেকে ওনার শরীরের এহেন রোগের উদ্ভব ঘটেছে, তবে থেকে বাবা ব্যবসার সমস্ত দায়িত্ব আমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। বেশিরভাগটাই আমাকে সামলাতে হয়। সামলেও নেই, কিন্তু কিন্তু কখনো কখনো বিরক্ত হয়ে যায়, এই যা। আমাদের কথার মাঝে ব্যোমকেশ চলে এলো, এসে বলল, আরে তুমি এখানে আছো? আমি তোমাকে কখন থেকে খুঁজে চলেছি। ঘনশ্যামবাবু, আপনি একটু সবাইকে বলে দেবেন আমি আর অজিত আপনাদের এলাকাটা একটু ঘুরে দেখবো। এই একটু বেরিয়ে আসবো আর কি, বেশিক্ষণ সময় নেব না, দুপুরের আগেই চলে আসবো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যোমকেশের অভিসন্ধি বোঝার চেষ্টা করছিলাম। এরই মাঝে ঘনশ্যামবাবু বলে উঠলেন, সে না হয় ঠিক আছে ব্যোমকেশ বাবু, কিন্তু আপনারা যে বেরোচ্ছেন, সকালে কিছু খেয়েছেন? উত্তরে ব্যোমকেশ জানায় যে আমরা বাইরে খেয়ে নেব, আমাদের কোনো অসুবিধা হবে না। আমারও বুঝতে অসুবিধা হয়নি যে আমরা ঘুরতে নয়, কেস সংক্রান্ত কোনো কাজেই যাচ্ছি। তাই বাড়ির মধ্যে কোনো প্রশ্ন আর করলাম না। বাড়ির বাইরে বেরিয়ে ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, হুট করে তুমি এভাবে ঘুরতে বেরোবে বলে বেরিয়ে পড়লে আমাকে নিয়ে? তুমি কি চাইছো বলো তো? চলো, তোমাকে প্রথমে মালির সাথে দেখা করাই। এই বলে ব্যোমকেশ আর আমি প্রথমেই মালির কাছে গেলাম। মালির নাম রঘুনাথ। ওর সামনে যেতেই আমাদেরকে দেখে বলল, আরে ব্যোমকেশ বাবু, ইনি অজিত বাবু তাই না? সকালবেলা আপনি যার কথা কইছিলেন। তা বাবু, আপনারা কোথাও কি যাচ্ছেন? হ্যাঁ রঘুনাথ, আমরা একটু বেরোচ্ছি, তবে তার আগে আমার বন্ধুকে তোমার সাথে পরিচয় করাতে একবার নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আসি কেমন?
রঘুনাথের থেকে বিদায় নিয়ে আমি আর ব্যোমকেশ একেবারে বাড়ির বাইরে এলাম, মানে বাড়ির গেটের বাইরে। রাস্তায় বেশ কিছুটা এগোনোর পর ব্যোমকেশ আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা অজিত, একটা কথা বলো তো, রঘুনাথের সঙ্গে কথা বলার সময় তুমি কি কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলে কি? কই না তো, সেরকম কিছু তো লক্ষ্য করার মতো বলে মনে হলো না। তবে হ্যাঁ, একটাতে অদ্ভুত লাগলো। আমি জানি যে এই বাড়ির সুগন্ধি দ্রব্যের ব্যবসা, কিন্তু তাই বলে বাড়ির মালিকের গা থেকে সুগন্ধির গন্ধ বেরোচ্ছে, এটাই যে একটু অস্বাভাবিক লাগলো। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। তবে বাদ দাও, এখন আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাওয়া যাক। আমি কোথায় যাব জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে ব্যোমকেশ জানায় যে আমরা প্রথমে থানায় যাব, তারপর একজনের বাড়ি যাব, ও সেখান থেকে আরও একজন প্রসিদ্ধ সুগন্ধি ব্যবসায়ীর বাড়ি যাব। আমি কারণ জানতে চাইলে ব্যোমকেশ জানায়, সময় হলেই সমস্তটা জানতে পারবে। এখন শুধু এটুকুই বলতে পারি, আমরা যদি এখন না বের হই তাহলে হয়তো আরও অনেক প্রাণ চলে যাবে, আর সেটা কিছুতেই হতে পারে না। ব্যোমকেশের কথা শুনে আর বৃথা বাক্য ব্যয় না করে প্রথমে থানায় গেলাম। থানায় গিয়ে বড়বাবুর সামনে দাঁড়ালাম। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমার একটু সাহায্যের দরকার আপনাদের, তাই আপনাদের কাছে আসা। থানার বড় সাহেব বোধহয় অনেকটা চমকে গিয়েছিলেন। ব্যোমকেশ যে তার সামনে থাকবে সেটা বোধহয় তিনি কল্পনা করেননি, তাই তড়িঘড়ি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার নমস্কার, আমি এই থানার বড় বাবু কৌশিক তালুকদার। আমি তো ভাবতেই পারিনি যে আপনি এইভাবে থানায় চলে আসবেন। তা বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অতঃপর ব্যোমকেশ থানার বড় সাহেবকে প্রয়োজনীয় কিছু কথা বলল। বড়বাবু বললেন, সবই বুঝলুম, কিন্তু আপনার কাছে সমস্ত প্রমাণ আছে তো? মানে প্রমাণ ছাড়া কিন্তু পুলিশ কোনো কাজই করে না। সেই ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীও প্রমাণ ছাড়া একটা কথাও বলবে না। বেশ বেশ বেশ, ঠিক আছে। আমার আপনার প্রতি বিশ্বাস আছে। আমি জানি যে আপনি যা করেন তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে। চলুন যাওয়া যাক। এই বলে ব্যোমকেশ, আমি, বড়বাবু ও আরও একজন পুলিশ কর্মী মিলে বেরিয়ে পড়লাম। ব্যোমকেশের নির্দেশনায় বেশ খানিকক্ষণ পর একটা বাড়ির সামনে গাড়ি থামল। বাড়ির আশপাশের জায়গাটা বেশ নির্জন, লোকজনের সমাগম খুব একটা নেই বললেই চলে। ব্যোমকেশ গাড়ি থেকে নেমে সোজা বাড়ির দরজার সামনে গেল, বেশ কয়েকবার দরজায় টোকা দিল, তারপর বলল, বাড়ি থেকে কেউ আছেন? যদি থাকেন তাহলে একটু বাইরে আসুন, একটু দরকার আছে। ব্যোমকেশের কথার পরিবর্তে বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। ব্যোমকেশ আবারও দরজায় টোকা দিতে লাগলো আর একই কথা বলতে লাগলো। বেশ কয়েকবার টোকা পড়ার পর দরজা খোলার শব্দ শোনা গেল। দরজার ভেতর থেকে বেরিয়ে এলেন অল্প বয়সী একজন সুন্দরী মহিলা। যতটা না অবাক আমাদেরকে দেখে হয়েছেন, তার থেকে দ্বিগুণ অবাক হয়েছেন আমাদের সাথে পুলিশকে দেখে। কাঁপা কাঁপা গলায় বললেন, এ কি, আপনারা কারা? আর পুলিশই বা নিয়ে এসেছেন কেন? আমি তো কিছু করিনি। আপনি কি করেছেন কি করেননি, বা কেন আপনার বাড়িতে আমরা এসেছি সেটা জানতে গেলে তো আমাদের পরিচয় আগে জানা দরকার, তাই না? নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর ও হলো আমার বন্ধু অজিত। আর এনারা তো পুলিশের লোক, চিনতেই পারছেন। মহিলা বোধহয় ব্যোমকেশ এভাবে তার বাড়িতে চলে আসবে সেটা ভাবতে পারেনি। মুখ তার শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। ব্যোমকেশ এবার কঠোরভাবে বলল, আপনি তো মল্লিকা দেবী, তাই না? আচ্ছা, আপনি প্রসিদ্ধ সুগন্ধি ব্যবসায়ী কোম্পানি দি বস বেশ ভালো রকমই জানেন কি, তাই না? আমি আপনার সম্পর্কে সবটাই জানি, কিন্তু আপনার পক্ষে ভালো হবে যদি আপনি পুলিশের কাছে নিজের মুখে সমস্তটা বলেন। আর কতক্ষণই বা সবটা অস্বীকার করবেন পুলিশের কাছে? আপনাকে তো হার মানতেই হবে। এরপর মল্লিকা দেবী যা যা বললেন সেটা শোনার পর আমি অবাক হওয়ার শেষ সীমায় পৌঁছে গেলাম। এরপর মল্লিকা দেবীকে পুলিশের হাতে দেওয়া হয় নজরবন্দির জন্য। তারপর মল্লিকা দেবীর বাড়ি থেকে আমরা আরেকটি প্রসিদ্ধ সুগন্ধি ও প্রসাধনী দ্রব্যের কোম্পানি রায় অ্যান্ড রায়ের মালিক সিধাংশু রায়ের বাড়িতে যাই। বাড়ির দারোয়ান প্রথমে বাধা দিতে এলেও পুলিশ দেখে দাঁড়িয়ে যায়। পুলিশের সাহায্য নিয়ে আমরা সিধাংশু রায়ের বাড়িতে প্রবেশ করি। সিধাংশুবাবু নিজের বাড়ির নিচে অফিসে বসেছিলেন। নিজের বাড়িতে হঠাৎ করে পুলিশের আগমন দেখে চমকে উঠলেন। বললেন, এ কি বড়বাবু,
আপনি আমার বাড়িতে হঠাৎ করে কি কারণে? কেন এসেছি সেটা আমি নয়, বলবেন এনারা, ব্যোমকেশ বক্সী আর অজিত বাবু। ব্যোমকেশ এবার সিধাংশুবাবুর সামনে একটা পেপার রাখে আর বলে, দেখুন তো সিধাংশুবাবু, এই পেপারে যা লেখা আছে সেটার সঙ্গে আপনি অবগত কিনা? ব্যোমকেশের কথা শুনে সিধাংশুবাবু কাগজটা হাতে নিয়ে কাগজটা আপাদমস্তক প্রত্যক্ষ করতে থাকেন এবং তারপর বলে ওঠেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, এই কাগজে যা আছে সেই সম্পর্কে আমি অবগত, কিন্তু আপনার কাছে এই কাগজ কি করছে? এরপর ব্যোমকেশ প্রত্যুত্তরে বেশ কিছু কথা বলে এবং সিধাংশুবাবুকে যথাসময়ে সেখানে উপস্থিত করার কথা বলে। সিধাংশুবাবুর বাড়ি থেকে বেরিয়ে ব্যোমকেশ আর আমি তাড়াতাড়ি পা চালাতে থাকি। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, দুপুর প্রায় 1টা বাজে। বাড়িতে বলে আসা হয়েছে যে জলখাবার বাইরে থেকে খেয়ে নেওয়া হবে, কিন্তু এদিকে জল খাওয়ার ফুরসতটুকুও যে মেলেনি সেটা তো আর বলা যাবে না। কোনো রকমে একটা রিস্কা ডেকে তাতে চড়া ভাড়ায় তাড়াতাড়ি করে ফিরে এলাম। আমরা ঢুকতে যাব সেই সময় দেখি পোখরাজ বেরোচ্ছে, আমাদের দেখে দাঁড়িয়ে গেল আর বলল, আরে কত দূরে গিয়েছিলেন আপনারা? কটা বেজে গেছে খেয়াল করেছেন? চলুন চলুন, খেয়ে নেবেন, চলুন। এই ঘুরে বেড়াতে বেড়াতেই সময় পার হয়ে গেল। তুমি অজিতকে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ব্যোমকেশ চোখের ইশারায় আমাকে পোখরাজের সাথে যেতে বলে। প্রায় 10 মিনিট পর ব্যোমকেশ খাবার টেবিলে আসে। ব্যোমকেশকে দেখে পোখরাজ জিজ্ঞেস করে, বাড়ি ফিরে আপনি আবার কোথায় গিয়েছিলেন? আসলে আমি আজকে সকালবেলায় তোমাদের বাগানটা দেখছিলাম, সেখানেই একটা গাছ আমার বেশ পছন্দ হয়েছিল, আর একবার সেটাকে প্রত্যক্ষ করতে গিয়েছিলাম। পোখরাজের মেজ কাকা হরনাথ বাবু আমাদের এভাবে হুট করে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়াটা পছন্দ করেনি, তাই নিজের খাবারের দিকে তাকিয়ে থেকেই বলে ওঠে, এভাবে বাড়ি কাউকে সাথে না নিয়ে কিছু না বলে আপনারা কি মনে করে বাড়ির বাইরে গেলেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। হ্যাঁ, তবে এটুকু বলি, যতদিন এখানে থাকবেন ততদিন বাড়ির বাইরে গেলেও একটু সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। ওনার কথা শুনে স্পষ্ট যে এভাবে খাবার টেবিলে বসে অপেক্ষা করে থাকাটা তার মোটেও পছন্দ নয়। এদিকে ব্যোমকেশ সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত না করে বলে, আচ্ছা সবাই আছে, কিন্তু ঘনশ্যামবাবুকে তো দেখছি না, তিনি কোথায় গেছেন? ব্যোমকেশবাবু, আসলে বাবা গেছেন ওই আমাদের বাড়ির মালিক রঘু কাকুর সাথে কথা বলতে। তা কেন গেছে আর কখনই বা আসবে, সেই ব্যাপারে কি কিছু তোমাকে বলে গেছে? কখন আসবে বলতে এক্ষুনি হয়তো চলে আসবেন। আর ওই বাবা বলছিলেন যে উনি দাদু ভাইয়ের ঘরের বারান্দায় কিছু গাছ বসাবেন, বোধহয় সেই নিয়েই কিছু বলতে গেছেন। পোখরাজের কথা শেষ হতে না হতেই ঘনশ্যামবাবু চলে আসেন। জিজ্ঞাসা করেন, আসতে একটু দেরি হয়ে গেল, বাবার ঘরে গাছ বসাবো এ নিয়ে আর একটু কথা বলতে গিয়েছিলাম তাই। আরে ব্যোমকেশবাবু, কেমন ঘুরলেন বলুন আপনারা? হ্যাঁ, আমরা তো বেশ ভালোই ঘুরেছি, খাবার খাওয়া শেষ করে নেওয়া যাক আগে। অতঃপর আমি আর ব্যোমকেশ নিজেদের খাবার দিকে মনোনিবেশ করলাম। আমরা খাচ্ছি, ঠিক সেই সময় বাড়ির মালি রঘুনাথ এলো। হরনাথবাবু রঘুনাথকে জিজ্ঞেস করলেন, কিরে, তুই এখন এই সময় তা কিছু বলবি নাকি? আগে হ্যাঁ মেজবাবু, আসলে সকাল থেকে শরীরটা কেমন জানি করছে, তাই ভাবলাম আজ সন্ধে নামলে একটু ডাক্তারবাবুর কাছ থেকে শরীরখানা দেখে আসবো, তাই অনুমতি চাইতে এলুম। হ্যাঁ, তা বেশ, কোনো অসুবিধা নেই। তোর শরীর তুই ভালো বুঝবি। তোর যদি মনে হয় তোর শরীর খারাপ, তাহলে নিশ্চয়ই ডাক্তার দেখাতে যাবি। রঘুনাথ অনুমতি পেয়ে চলে গেল। শুধু যাওয়ার আগে ব্যোমকেশের দিকে দেখে হালকা শুকনো হাসি হেসে গেল। খাওয়া দাওয়া শেষ করে ব্যোমকেশ একটা সিগারেট জ্বালিয়ে আনমনে ভাবছে। আমি ওর ভাবনায় ছেদ ঘটিয়ে বললাম, সব কিছু কেমন যেন একটা অদ্ভুত দিকে মোড় নিচ্ছে। পৃথিবীটা যে এত জটিল সেটা তোমার সাথে এই কেসের জন্য এদিক ওদিক না গেলে জানতেই পারতাম না। সব খেলার সমাপ্তি বোধহয় আর খানিকক্ষণ পরই হবে, তাই তো? তা তো হবেই, তবে আমি ভাবছি কি জানো, পোখরাজকে কি আগে আমি সবটা জানাবো? সেটা কি উচিত হবে? চলো অজিত, একবার পোখরাজের ঘর থেকে ঘুরে আসি। এরপর আমি আর ব্যোমকেশ পোখরাজের ঘরের দিকে যাই।
গিয়ে দেখি পোখরাজ ওর ভাই কোহিনূরের সাথে একটা কিছুর বোতল নিয়ে দেখছে। অদ্ভুতভাবে পোখরাজের ঘরটা কেমন উগ্র গন্ধে ভরে গেছে। ব্যোমকেশ আর আমাকে দেখে পোখরাজ উঠে দাঁড়ালো। আমি বললাম, এই ঘরটা কেমন অদ্ভুত একটা গন্ধে ভরে আছে, এটা কিসের গন্ধ? পোখরাজ ওর হাতে থাকা ছোট্ট বোতলটা দেখিয়ে বলল, এই যে এইটাই বোতলে থাকা দ্রব্যের গন্ধ। আসলে আমার ভাই এটাকে সুগন্ধি ভেবে বাবার ঘর থেকে নিয়ে এসে নিজেও মেখেছে আর আমাকেও মাখিয়েছে, তাই এরকম গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। ব্যোমকেশ কিছু বলতে যাবে, ঠিক তার আগেই হুট করে ঘনশ্যামবাবু ঘরে ঢুকে পোখরাজের হাত থেকে ওই ছোট্ট বোতলটা নিয়ে নেন আর বলেন, কখন থেকে বোতলটা খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এইটা এই ঘরে এলো কি করে? নিশ্চয়ই কোহিনূর নিয়ে এসেছে। কি তাই তো কোহিনূর? উত্তরে কোহিনূর সম্মতি জানায়, কিন্তু ঘনশ্যামবাবু ব্যোমকেশ বা আমার কোনো কথা শোনার অপেক্ষা না করেই ঘর থেকে চলে যান। পোখরাজ জিজ্ঞাসা করে, আচ্ছা ব্যোমকেশবাবু, বলছি কিছু খুঁজে পেলেন? একটা খুনের চেষ্টা, দুটো বিভ্রাট ঘটে গেল এই বসবাড়িতে। কবে যে এসব থেকে মুক্তি পাবো কে জানে। বেশি চিন্তা করতে হবে না তোমাকে, খুব শীঘ্রই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শুধু এটুকুই বলবো, তুমি তোমার মনকে শক্ত রেখো, কোনো কারণেই যেন তোমার মন দুর্বল না হয়ে পড়ে। আচ্ছা, রঘুনাথের শরীর খারাপ ছিল না? দুপুরবেলা বলছিল। আচ্ছা চলো এখন একবার ওকে দেখে আসি, ওর শরীর কেমন আছে। অতঃপর ব্যোমকেশের কথা অনুযায়ী আমি, পোখরাজ, ব্যোমকেশ তিনজনেই রঘুনাথের ঘরের দিকে গেলাম। ঘরের দরজা বন্ধ ছিল, বোধ করি রঘুনাথ ঘুমোচ্ছে। ব্যোমকেশ তাই বাইরে থেকেই রঘুনাথকে ডাকতে লাগলো, রঘুনাথ, রঘুনাথ, তোমার শরীর ঠিক আছে তো? একটু বাইরে আসবে? বেশ কয়েকবার ডাকাডাকির পরও যখন রঘুনাথ সাড়া শব্দ দিল না, তখন ব্যোমকেশ দরজা ধাক্কানোর চেষ্টা করে গেল, কিন্তু অদ্ভুতভাবেই দরজা ভেজানো ছিল মাত্র। তাই ব্যোমকেশ দরজায় হাত দিতেই দরজা খুলে যায়। ব্যোমকেশ, আমি আর পোখরাজ ভেতরে গিয়ে যা দেখি, সেটা দেখার জন্য কোনোভাবেই আমরা প্রস্তুত ছিলাম না। রঘুনাথ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পোখরাজ রঘুনাথের এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারল না, মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল আর বলতে লাগলো, প্রথমে রামু কাকা, তারপর দাদুর ওপর হামলা, তারপর শেষে রঘু কাকুর আত্মহত্যা। আচ্ছা আচ্ছা ব্যোমকেশবাবু, সবটাই কি কাকতালীয়? এটাও কি সম্ভব? অজিত, তুমি পুলিশে খবর দাও আর ওদেরকে আসতে বলো। আর পোখরাজ, সমস্ত সত্যিটাই একটু আগে আমার কাছে উদ্ঘাটন করা উচিত ছিল, তাহলে হয়তো এই মানুষটা এইভাবে শেষ হতো না। তুমি চলো পোখরাজ, আর সবাই সবটা জানবে। ঘনশ্যামবাবু বললেন, এইভাবে রঘুনাথ চলে যাবে বুঝতে পারিনি ব্যোমকেশবাবু। আচ্ছা, আপনি এখন নাকি সমস্ত সত্যি বলবেন? কি জানতে পেরেছেন বলুন না। হ্যাঁ অবশ্যই, সমস্ত সত্যিই তো জানাবো বলেই আপনাদেরকে ডেকেছি, কিন্তু তার জন্য এত তাড়াহুড়োর তো কোনো দরকারই নেই। আর আপনি এত ঘামছেন কেন বলুন তো? ব্যোমকেশের কথা শুনে ঘনশ্যামবাবু তাড়াতাড়ি ঘামটা মুছে নিয়ে বলেন, আসলেই ব্যোমকেশবাবু, আমার একটু গরম করছে কিনা, তাই আর কি ঘাম বেরিয়েছে। শুধু কি তার জন্যই ঘাম বেরিয়েছে, নাকি পরপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুটো খুন এবং একটা খুনের চেষ্টা ধরা পড়ে যাবার ভয়েই তাই আপনার কপাল থেকে ঘাম বেরোচ্ছে? হরনাথবাবু বলে উঠলেন, ব্যোমকেশবাবু, আপনি যা বলার একটু পরিষ্কার করে বলুন। দাদা কি এইসবের সাথে কোনোভাবে জড়িত আছে? আপনার দাদা জড়িত নেই, বরং বোসবাড়ির এই পুরো রহস্যের জালটাই আপনার দাদার নিজের হাতেই তৈরি করা। পোখরাজ জিজ্ঞাসা করল, মানে মানে আপনি আমার বাবার সম্পর্কে সব কি বলছেন? আপনি যা বলছেন তার যথাযথ প্রমাণ দিন, না হলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না যে আমার বাবা এই সবটার মূলে রয়েছে। আমি জানি পোখরাজ, সত্যিটা মানতে তোমার কষ্ট হবে, তাই তোমাকে আগে থেকেই বলেছিলাম যাই হয়ে যাক না কেন নিজের মনকে সর্বদা শক্ত রাখবে। আর রইল প্রমাণের কথা, ব্যোমকেশ বক্সী আজ পর্যন্ত কোনো কেসে প্রমাণ ছাড়া কথা বলেছে সেটা কেউ বলতেই পারবে না, আর এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ঘনশ্যামবাবু এবার চিৎকার করে উঠলেন,
আমি যে এইসবের মূলে আছি সে কথা আপনাকে কে বলেছে? আপনি শুধু শুধু আমার নামে চাঁদা বানিয়ে বানিয়ে বলছেন। ঠিক আছে, এবার আমি এক এক করে সমস্ত কিছু বলা শুরু করছি। যদি মাঝখানের কোনো কিছু ভুল হয় তাহলে আপনি ঠিকটা বলে দেবেন ঘনশ্যামবাবু। গত পরশু দিনের আগের দিন রাত্রে আপনাদের বাড়ির কাজের লোক রামচরণের মৃত্যু হয়। পরের দিন সকালে প্রথমে আমার কাছে একটা ফোন আসে। ফোন করে আমাকে শুধুমাত্র বলা হয়, আসবেন না, আসলে আপনার বিপদ, সাবধান হয়ে যান। প্রথমে আমি বুঝতে পারিনি এই ফোনটা কে করেছে। তারপর দুপুরে পোখরাজ ফোন করে। ফোনটা আমার স্ত্রী ধরে এবং তারপর আমাকে দেন। দেওয়ার পরে পোখরাজ জানায় যে তার বাড়ির পুরনো কর্মচারী রামচরণের মৃত্যু ঘটেছে, আর তার মনে হয় সেই মৃত্যুটা আত্মহত্যা নয় বরং খুন। আর সত্যি বলতে এটাই সত্যি, পোখরাজের সন্দেহই ঠিক। রামচরণ আত্মহত্যা করেনি। রামচরণকে খুন করে তারপর তাকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাতে দেখে মনে হয় যে এটা একটা শুধুমাত্র আত্মহত্যা। প্রথমে রামচরণ বাবুর খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয় যাতে হালকা নিস্তেজ হয়ে পড়ে। তার জন্য একটা ওষুধও ব্যবহার করা হয়েছিল। এইটুকু বলার পর ব্যোমকেশ পকেট থেকে একটা শিশি বের করে, তারপর বলতে শুরু করে, আর অদ্ভুতভাবে শিশির ঢাকনাটা পেয়েছি এই বাড়ির মালি রঘুনাথের ঘর থেকে। রঘুনাথ প্রথমে রামচরণের খাবারে এই শিশি দিয়ে এই ওষুধটা মিশিয়ে দেয় যাতে রামচরণ নিস্তেজ হয়ে যায়। তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঝুলিয়ে দেয় যাতে মনে হয় এটা আত্মহত্যা। রঘুনাথ যে গলায় রুদ্রাক্ষের মালা পরে সেই মালা আমি গতকাল রাত্রে রামচরণের ঘরে দেখেছি। কিন্তু রঘুনাথ কোনোভাবে জেনেছিল যে ওই ঘরের তালা খোলা, তাই সেই সুযোগে সদ্ব্যবহার করে সে মালাটা নেওয়ার জন্য ঘরের দিকেই আসছিল। তাই আমি শুধুমাত্র ওষুধের শিশিটুকুই নিতে পেরেছিলাম। আর আমার প্রমাণ ছাড়াও আরও একটা প্রমাণ আছে। রঘুনাথ সমস্ত কিছুই লিখে গেছে তার শেষ চিঠিতে। এরপরে আসছি শিবপ্রসাদ বাবুকে খুনের চেষ্টা, এটাও করেছিল রঘুনাথ নিজেই। ব্যোমকেশের কথা শুনে হরনাথ বাবু চোখ বড় বড় করে বলে উঠলেন, কি, রঘুনাথই আমার বাবাকে খুনের চেষ্টা করেছিল? হ্যাঁ হরনাথ বাবু, রঘুনাথ হলো সেই যে আপনাদের বাগানের আম গাছ দিয়ে উঠে আপনার বাবার ঘরের জানলা দিয়ে ঢুকে নারকেল গাছে ওঠার জন্য ব্যবহার করা দড়ি দিয়ে আপনার বাবাকে শ্বাসরোধ করে খুন করতে এসেছিল। কারণ আপনার বাবার ঘরের উত্তর দিকে জানলা দিয়ে আপনাদের বাড়ির বাগানের আম গাছ দিকেই চললে একমাত্র ঢোকা যায়। আর আপনাদের বাড়ির মালিক গাছে চড়ার ব্যাপারে বেশ ভালোই। দুঃখ সেটাই যে আমি আজ সকালেই বুঝেছিলাম। পোখরাজ জিজ্ঞাসা করল, আচ্ছা আচ্ছা, এই সব কিছু যদি রঘু কাকুই করে থাকে তাহলে তাহলে তার পিছনে তো কোনো উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে। সেই সেই উদ্দেশ্যটা কি? বেশ ভালো প্রশ্ন করেছো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো তোমার বাবার কাছ থেকে তোমাদের ব্যবসা বিক্রির যে অর্থ তিনি পাবেন সেটা রঘুনাথ পাবে। আর সে পেয়েও ছিল একটা খুব দামি এবং খুব সুন্দর সুগন্ধি, যেটার গন্ধ আমি রামচরণের ঘর থেকেও পেয়েছিলাম, শিবপ্রসাদ বাবুর ঘর থেকেও সেই রাত্রে পেয়েছিলাম, আর রঘুনাথের গা থেকেও পেয়েছিলাম। ব্যোমকেশ এবার ঘনশ্যাম বাবুর দিকে তাকায় আর বলে, আপনি কিছু বলবেন নাকি পুরোটা আমিই বলবো? আচ্ছা, আমি যখন বলছি আমিই বলি। আসলে ঘনশ্যাম বাবুর আলাদা একটি সম্পর্ক আছে, বলা যেতে পারে অবৈধ সম্পর্ক। এর প্রমাণও আমি দেব, ধৈর্য হারাবেন না। আর হ্যাঁ, শুধু তাই নয়, ঘনশ্যাম বাবু অনেক টাকা অন্যান্যভাবে নষ্ট করেছেন। রাতের পর রাত তিনি ব্যবসার কাজে নয়, নিজের আমোদ প্রমোদে মত্ত থাকার জন্যই বাড়ির বাইরে থাকতেন। এই করে করে ওনার প্রচুর টাকার প্রয়োজন ছিল, তাই ওর নজর পড়ল এই ব্যবসাটার উপর। শিবপ্রসাদ বাবু ব্যবসার দায়িত্ব দিয়ে দিলেও আসল সম্পত্তি তো তার নামেই। তাই ঘনশ্যাম বাবুর নিজের বাবাকে পৃথিবী থেকে সরানোর কথা চিন্তা করতে হলো। আর সেই কথাই জানতে পেরে যায় রামচরণ ও রঘুনাথ। দুজনেই সমস্ত কথা জানিয়ে দেবেন বলে। তখনই ঘনশ্যাম বাবু প্রতিশ্রুতি দেন যে মুখ বন্ধ করে রাখলে প্রচুর অর্থ ও অন্যান্য দামি সামগ্রী তারা লাভ করতে পারবে। ঘনশ্যাম বাবুর এই কথায় রঘুনাথ লোভের বশবর্তী হয়ে রাজি হয়ে গেল। রামচরণ তার নিজের সিদ্ধান্তে অটল ছিল, তাই রঘুনাথকে দিয়েই রামচরণকে খুন এবং নিজের বাবাকে খুন করার প্রচেষ্টা করেন। কিন্তু সমস্যাটা হলো, পোখরাজ যখন জানলো যে আমাকে নিয়ে আসার কথা বলছে, তখন ঘনশ্যাম বাবু ভয় পেয়ে আমাকে ফোন করে সাবধান করে দেন, কিন্তু নিজের পরিচয়টা গোপন করে রাখেন। এই ব্যাপারে আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু নিশ্চিত হই ওনার সাথে যার অবৈধ সম্পর্ক আছে সেই মল্লিকা দেবীর কথায়। আজ আমি ভোর 5টার সময় উঠেছিলাম। কাল আপনি ফোনে বলেছিলেন না আজকে ভোরবেলা কোথাও একটা যাবেন, তাই আপনাকে অনুসরণ করাটা প্রয়োজন বলে মনে করেছিলাম।
আর সেই সূত্র ধরেই আমি মল্লিকা দেবীর খোঁজ পেয়েছি। আর তারপর অজিতকে আপনার সঙ্গে ব্যস্ত রেখে আমি আপনার ঘর থেকেই সম্পত্তি, ব্যবসা, বিক্রির যে কাগজপত্রগুলো ছিল সবটাই পেয়েছি। ব্যবসাটা তো রায় অ্যান্ড রায় কোম্পানিকে দিয়ে দিচ্ছিলেন, আর তার প্রমাণস্বরূপ ওই কোম্পানির মালিক সিদ্ধাংশুবাবু এবং আপনার জন্য যার জীবন নষ্ট হয়েছে সেই মল্লিকা দেবী দুজনেই এখানে উপস্থিত আছে। এরপর ব্যোমকেশ দুজনকেই ভেতরে আসতে বলে। দুজনকে এভাবে ভেতরে আসতে দেখে ঘনশ্যামবাবু বেশ ভালোই ঘাবড়ে যান। মল্লিকা দেবী ইতিমধ্যেই পুলিশের কাছে সমস্ত কথা স্বীকার করেছে। ঘনশ্যামবাবু সামনে এলে ঘনশ্যামবাবুকে এক চড় মারে। সিদ্ধাংশুবাবু বলে ওঠেন, ছি 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 ছি, ঘনশ্যাম বাবু, আপনি এতটা নীচ, নিজের বাবাকেও হত্যা করে তার সম্পত্তি বিক্রয় করে দিতে চাইছিলেন। আমি ব্যোমকেশ বাবুদের ধন্যবাদ জানাই, ওনারা সঠিক সময়ে আমাকে সবটা জানিয়ে দিয়েছিলেন। ব্যোমকেশ জানায়, এখনো শেষ হয়নি কিছু ঘনশ্যামবাবু। রঘুনাথকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই মিথ্যে ছিল বুঝতে পেরে রঘুনাথ সবাইকে সব সত্যি বলে দিতে চায়। কিন্তু ঘনশ্যামবাবু ব্ল্যাকমেল করে ভয় দেখায় যে রঘুনাথের কথা কেউ বিশ্বাস করবে না, বরং উল্টে সবাই রঘুনাথকেই ভুল বুঝবে। তাই নিজের ভুল বুঝে অনুতাপে গ্লানিতে ডুবে গিয়েছিল রঘুনাথ। নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায়নি সে। নিজের বন্ধুর মতো, ভাইয়ের মতো বয়সে একজনকে শ্বাসরোধ করে হত্যা ও নিজের পিতৃসম মানুষকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, এই দুইয়ের কারণে নিজেও নিজেকে শ্বাসরোধ করে হত্যা করে। আসলে রঘুনাথ বুঝতে পারেনি যে ঘনশ্যামবাবুর খেলায় রঘুনাথ একটি ঘুঁটি ছিল। আর হ্যাঁ, তবে এতেও ঘনশ্যামবাবু থামেননি। নিজের বাবাকে হত্যার শেষ চেষ্টা তো তিনি করবেনই। তাই ওনার ঘরে গাছ বসিয়ে গাছে ওষুধ স্প্রে করে দেওয়ার নাম করে ওই ঘরে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত দ্রব্য ছড়িয়ে দেবেন, যাতে কাস্তে কাস্তে শ্বাসকষ্টের মাধ্যমে শরীর খারাপ হয় শিবপ্রসাদ বাবুর, এবং তার কারণে যাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। কি তাই তো? পোখরাজ আর দাঁড়িয়ে থাকতে পারে না, থম মেরে নিচে বসে পড়ে। পুলিশ ঘনশ্যামবাবুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই রাতটা আমরা ওই বোস বাড়িতেই থাকি। পরের দিন সকালে আপনাকে বাড়িতে নিয়ে এসে যে এরকম সব ঘটনার সম্মুখীন হব আমি বুঝতে পারিনি ব্যোমকেশবাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিন আপনার পারিশ্রমিকটা। ব্যোমকেশ পারিশ্রমিকটা ফিরিয়ে দেয়, বলে, এই পারিশ্রমিকটা তুমি নিজের কাছেই রাখো। সবসময় টাকা পয়সা দিয়ে সব কিছু যে হয় না, নিজেকে সামলে রেখো। এখন এই বাড়িতে তোমাকেই সব থেকে বেশি প্রয়োজন। এই বলে ব্যোমকেশ আর আমি ট্রেনে উঠে পড়ি। উদ্দেশ্য ঘরে ফেরা।